আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন কোর্সে সবাইকে স্বাগতম। এভাবে গ্রাফিক্স ডিজাইন কোর্স সাধারণত কেউ করে না। একটা গ্রাফিক্স ডিজাইনের যতগুলো টুলস থাকে প্রত্যেকটা টুলসের ব্যবহারগুলো যদি আমরা একবার করে দেখিয়ে নিই, হয়তো এগুলো আমাদের মনে থাকে না। তো সেই কারণে আমাদের নতুন পদ্ধতিতে এই কোর্সটা চালু করছি। এখানে প্রত্যেকটা টুলসের ব্যবহার সহকারে এবং প্রত্যেকটা টুলস ব্যবহার করে কোন কোন ডিজাইন করা যায় সেইগুলো সহকারে আমরা একটা পূর্ণাঙ্গ ফাইল তৈরি করছি। এই ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেহেতু এটা একটা লাইভ ক্লাস, অফলাইনে যারা করতেছে এবং অনলাইনে যারা করবে সবাই যাতে বুঝতে পারে আমি সেভাবে জিনিসগুলো বুঝিয়ে দিব। তো একটা প্রোগ্রাম আমরা যখন শিখি শুধুমাত্র টুলসের ব্যবহারগুলো যদি আমি একবার করে দেখিয়ে দিই তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সবগুলো টুলসের এটা দিয়ে এই করে, এটা দিয়ে সেই করে আমি শেষ করে দিতে পারি। এখন আমরা যদি প্রত্যেকটা টুলস ব্যবহার করে এক একটা ডিজাইন তৈরি করি তখন আমাদের এই টুলসের ব্যবহারটা সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া হয়ে যাবে। সেজন্য আমরা মনোযোগ সহকারে যদি যে কোনো একজন মেন্টরের ক্লাসগুলো দেখি, একজন মেন্টর এক রকমভাবে বুঝিয়ে থাকেন। তো সেজন্য হয়তো আপনি একটা ইউটিউব ভিডিও দেখছেন, পরিপূর্ণভাবে শিখতে পারেন না, আপনার অনেক কিছু গ্যাপ ছিল। তো এখন তার জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। আপনি পূর্ণাঙ্গভাবে কোনো একটা মেন্টরের ভিডিও দেখতে পারেন নাই, হয়তো বা মনোযোগ সহকারে দেখেন নাই বা ভালো মেন্টর খুঁজে বের করেন নাই। তো কেউ নিজেকে ভালো বলতে পারবে না। অনেকের বোঝার সিস্টেমগুলো অনেকে বোঝে না, একজনেরটা এক রকম হয়ে থাকে। সেই জন্য খুব স্লোলি আমি A to Z প্রত্যেকটা টুলস ব্যবহার করে, এটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা বই, যে বইয়ের মাধ্যমে আমরা A to Z সবগুলা টুলসের ব্যবহার শিখাবো এবং পাশাপাশি এখানে যতগুলা মেনু আছে আমরা মেনুর ব্যবহারগুলো সহ শিখব। মেনুগুলোর মাধ্যমে আমরা অনেক কাজ করে থাকি যেগুলো এখানে টুলসের মধ্যে পাওয়া যায় না। তো যারা গ্রাফিক্স ডিজাইন ভালোভাবে শিখতে চান একদম শুরু থেকে প্রত্যেকটা ক্লাস যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো সেকেন্ড টাইম আপনাকে কোনো ভিডিও খুঁজতে হবে না, যে আপনার নতুন কোনো কিছু জানার বা শেখার বাকি থাকবে না। হয়তো আপনার অমনোযোগীর কারণে কোনো কিছু অংশ মিসিং হতে পারে, ওইটা হচ্ছে ভিন্ন বিষয়। যদি মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস দেখেন এবং আমি যেভাবে কাজ করছি সেভাবে একটা করে প্র্যাকটিস করেন তাহলে আমি শিওর যে আপনি কাজগুলো সেকেন্ড টাইম দেখতে হবে না। তো যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে কাজগুলো আমরা দেখতেই থাকি, একটানা দেখে ফেলি সব কিছু, আমরা সাথে প্র্যাকটিস করি না। আমরা সর্বোচ্চ 5 মিনিট যদি ভিডিও দেখে থাকি 5 মিনিট পর আমাকে প্র্যাকটিসে বসতে হবে, বা 10 মিনিট দেখলাম ওই 10 মিনিটের কাজগুলো আমি প্র্যাকটিস করব। আর যদি আমি একটানা 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও দেখি তো তখন কিন্তু আমার প্র্যাকটিসের সময় অনেক কিছু মিসিং হয়ে যাবে। সেজন্য ভিডিও চলাকালীন আমরা পজ করে বা স্টপ করে ভিডিওকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো একবার করে করব। যদি কম্পিউটারে ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনগুলো না থাকে এটা ইনস্টল করে নেবেন। আপডেট ভার্সনের মধ্যে আমরা যদি 2018, 19, 20, 21 যে কোনো একটা নিলে চলবে, সবগুলাতে মোটামুটি সেম কাজ। তো আমার এখানে ইলাস্ট্রেটরের ভার্সন হচ্ছে 2024, যার কারণে দু একটা প্রোগ্রাম বা দু একটা অপশন বেশি থাকতে পারে, সমস্যা নেই। আমরা A to Z সবগুলা টুলসের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমি আপডেট ভার্সনটা নেওয়ার কারণ হচ্ছে নতুন যে টুলসগুলো এখানে আপডেট হয়েছে সেগুলো যাতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। তো এই ফাইলটা আমরা আমাদের PDF আকারে ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিব, সেইখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমরা আজকে মূল পর্বটা শুরু করব। আমি একদম সম্পূর্ণ নিউ থেকে একটা ফাইল খুলে আমাদের ইলাস্ট্রেটরের কাজ শুরু করব। ইলাস্ট্রেটর সম্পন্ন করার পর আমরা ফটোশপে যাব। একটা গ্রাফিক্স ডিজাইনের পূর্ণাঙ্গতা পেতে হলে অবশ্যই আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার কাজ শিখতে হবে। পূর্ণাঙ্গ গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে দুইটাই শিখতে হবে। সেজন্য আমরা ইলাস্ট্রেটরের পাশাপাশি ফটোশপের কাজও করতে হবে। তো প্রথমে আমরা সহজ যে জিনিস সেটা দিয়েই শুরু করি।
আমরা ইলাস্ট্রেটর দিয়ে শুরু করি। ইলাস্ট্রেটরের হোম পেজটা আমরা এইভাবেই পাবো। এখান থেকে রেডিমেড যে ক্যানভাসগুলো দেওয়া আছে, আমরা যদি একদম নিউভাবে নিতে চাই আমাদের ফাইলগুলা, তখন আমরা নিউ অপশনে যাব। যদি বেসিক এই বিষয়গুলো আপনার জানা থাকে তাইলে কিছু অংশ আপনি স্কিপ করতে পারেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা চাইলে পরবর্তীতে কাজে লাগবে। প্রথমত এখানে রিসেন্টলি যে ক্যানভাসগুলো আমরা ব্যবহার করছি, যে কাস্টম, সেই ক্যানভাসের সাইজটা দেওয়া আছে। পরবর্তী যেগুলো আছে এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, প্রিন্টেবল ফাইল, যেগুলো আমরা সাধারণত আমাদের প্রিন্টারে প্রিন্ট করার জন্য তৈরি করি, A4, লিগ্যাল সাইজ, লেটার সাইজ। এগুলো আমরা যখন প্রিন্টের জন্য করব তখন এই পেপারগুলো রেডিমেড আমাদের প্রয়োজন হয়। এরপর হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য যখন কেউ কাজ করে তখন এই ক্যানভাসগুলো প্রয়োজন হয়। মোবাইল ডিজাইনার যারা আছে তাদের জন্য এটা প্রয়োজন হয়। এই জন্য প্রত্যেকটা ক্যাটাগরির ডিজাইনের কিছু ক্যানভাস সেটিংস এখানে দেওয়া আছে, যেগুলো এই মুহূর্তে আমাদের দরকার নাই। আমরা একদম নিয়মভাবে কাস্টমাইজ করে কাজ শুরু করব। কাস্টমাইজ করে যদি কাজ শুরু করতে চাই, আমরা এই যে ডান পাশে, এই পাশের জায়গায় চলে আসব। আমাদের সাইজটা প্রথমত এখানে পয়েন্ট দেওয়া আছে। এখানে যেই জিনিসটা আমরা ভালো বুঝি সেটা আমরা করে নিব। এখানে পিক্সেল আছে, ইঞ্চ আছে। তো আমরা মূলত সবচেয়ে ভালো বুঝে থাকি ইঞ্চ আকারে। আমরা নর্মালি সব কিছু ইঞ্চ আকারে হিসাব করে থাকি, সেজন্য আমরা ইঞ্চটা ভালো বুঝি। তো আমরা এখান থেকে ইঞ্চটা করে নিলাম। এখান থেকে আমরা আমাদের একটা কাস্টমাইজ করে সাইজ নিব। ধরেন আমি একটা পেজের কাভার নিব, যেটা ব্যানার সাইজ বা যে কোনো সাইজ হতে পারে। এটা 3 ফিট বাই 2 ফিট। তো 3 ফিটটা হবে ওয়েট, মানে পাশাপাশি, আর হচ্ছে উপরে নিচে হবে এটা 2 ফিট। তো 3 ফিটের জন্য আমাদেরকে সাইজ নিতে হবে। যেহেতু আমরা ইঞ্চ আকারে নিচ্ছি, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে 3 ফিট সমান, যেহেতু 1 ফিট সমান 12 ইঞ্চি, তাহলে 3 ফিট সমান কত হবে? 3 12 36। তো এখানে আমরা 36 লিখে দেব। এটাকে কেটে আমরা 36 লিখে দেব। যেহেতু ইঞ্চ করে দিচ্ছি, আমাকে আর কিছুই লিখতে হবে না। এরপরে আমরা পরবর্তী অপশনে চলে যাব। এই যে হাইট দিব, হাইটের জায়গায় আমরা যেহেতু 2 ফিট নিব, এখানে আমরা 24, 12 দুগুণে 24 নিয়ে নিব। নিয়ে এরপর আমরা পরবর্তী অপশনে, এখানে আর কোনো কিছু করতে হবে না। এখন আমরা কালারের অপশন আসবো। এখানে কালার মোড কোনটা ব্যবহার করব? কালার মোড বলতে এখানে আমরা 2টা কালার মোড পাবো। একটা হচ্ছে CMYK, মানে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। 4টা কালারকে আমরা CMYK বলি, আর 3টা কালারকে RGB বলি। তো আমাদের এই মুহূর্তে RGB কালারটা দরকার নেই। আমরা যেহেতু ইলাস্ট্রেটরের কাজটা করতেছি, CMYK দিয়ে কাজটা শুরু করব। RGB কালার নিয়ে আমরা বিস্তারিত বলবো। RGB কালারটা হচ্ছে যেটা আমরা স্ক্রিনে দেখি সাধারণত। যেমন আমি একটা ডিজাইন যদি তৈরি করি, তখন আমরা 4 কালার দিয়ে তৈরি করি। ওইটা যখন আমরা স্ক্রিনে, শুধুমাত্র স্ক্রিনে ব্যবহার করার জন্য আমি একটা পোস্ট করব, তখন আমরা RGB কালারটা ব্যবহার করি। RGB কালার এবং CMYK কালারের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে চকচক করবে RGB কালারটা। এটা আমরা যখন স্ক্রিনে দেখব একদম চকচক করবে। আর যখন CMYK মোডে যখন কোনো একটা জিনিস দেখব, ওইটা হালকা একটু ঝাপসা হবে। হালকা মানে এটা তুলনামূলক RGB থেকে একটু কম সুন্দর লাগবে, এই আর কি। তো আমাদের যেহেতু প্রিন্টের কাজ, এই যে ডিজাইনগুলো করতে হবে, এগুলা প্রিন্ট আউট করতে হবে, সেজন্য আমাদেরকে CMYK এই মোডে ব্যবহার করতে হয়। CMYK আমরা যখন যে কোনো কাজ করব, CMYK মোডে যদি তৈরি করি, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়, RGB মোডে চেঞ্জ করা যায়। তো আমরা প্রথমে CMYK দিয়ে শুরু করব। যেহেতু আমাদের সর্বোচ্চ কালার হচ্ছে 4টা কালার, এই 4টা কালার দিয়ে আমরা শুরু করব। এখানে স্ক্রিন রেজুলেশন দেওয়া আছে 72। তো এটা সর্বোচ্চ হাই নিতে হলে আমরা 300 ppi নিতে পারি, মানে এটা হচ্ছে স্ক্রিনের রেজুলেশন। যদি হাই কোয়ালিটি দেখতে চাই তখন আমরা এটা নিব, আর যদি মিডিয়াম আকারে রাখতে চাই তাহলে আমরা 150 এটা নিতে পারি। তো আপাতত আমরা যে কোনো একটা নিলাম, নিয়ে ম্যাক্সিমাম আমরা মিডিয়াম পজিশনে কাজ করে থাকি। হাই কোয়ালিটি কাজ করা যায়। এটা কাজ করার সময় আমাদের কম্পিউটার যদি কনফিগারেশন ভালো না হয়, সেক্ষেত্রে একটু স্লোলি কাজ করে, সেজন্য আমরা
মিডিয়াম কনফিগারেশন, আমরা মিডিয়ামটাই নিই। তো এই যে ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনগুলো ব্যবহার করতে হলে আপনার কম্পিউটার অবশ্যই কনফিগারেশনটা একটু ভালো হতে হবে। যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে, ল্যাপটপের ক্ষেত্রে খুব স্লো কিছু ল্যাপটপ আছে যেগুলা দিয়ে আমরা কাজ করতে গেলে অনেক প্রবলেমে পড়তে হবে। ল্যাপটপের ক্ষেত্রে আমাদের মিনিমাম এই যে 6 জেনারেশনের 5 উপরেও হলে খুব ভালো হয়, এর নিচে হলে জিনিসগুলা একটু কষ্ট হবে, আমাদের এই প্রোগ্রামটা রান করতে কষ্ট হবে। তো আমরা আজকে CMYK মোডে কাজগুলো করে নিব। এরপরে এখানে প্রিভিউ মোড যেটা দেওয়া আছে ওইটা আমরা রেখে দিই। এগুলা প্রিভিউ মোড নিয়ে আমরা ভিউ মেনুতে অনেক কাজ শিখব। এই যে ভিউ মেনুতে এখন আমরা একটা ক্রিয়েট করে নিব, তাইলে 36x24 ইঞ্চি, সে অনুযায়ী আমাদের একটা সম্পূর্ণ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা কাজ করি, আমাদের সাদা অংশটা হচ্ছে আমাদের প্রিন্টেবল এরিয়া, যা কিছু ডিজাইন করব আমরা সাদা অংশের মধ্যেই করব। এর বাহিরে যে কালো অংশটা আছে ওইটা আমাদের প্রিন্টে আসবে না, ওইখানে আমরা যে কোনো ডিজাইন তৈরি করে, ধরেন আমাদের মূল পেজ হচ্ছে এটা, আমাদের এই মূল পেজ হচ্ছে এটা, এর বাহিরে এটা হচ্ছে আমাদের কারখানার মতো, এখানে আমরা যে কোনো কিছু ভেঙে চুড়ে তৈরি করব। ধরেন আমি একটা শেপ আঁকবো, লিখবো, এগুলাকে একটার উপর একটা সাজাবো, সাজিয়ে আমরা এই যে আমাদের সাদা ক্যানভাসের মধ্যে নিয়ে এসে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফ্রন্ট পেজ, মানে এটা আমাদের প্রিন্টেবল এরিয়া। তো এখানে আসি আমরা, উপরে আমরা অনেকগুলো মেনু দেখতেছি, এই যে ফাইল মেনু, এডিট মেনু, এগুলোর ভিতরে আমরা অনেক কাজ করব। ফাইল মেনুতে বেশি কাজ করতে হয়, সেটা হচ্ছে সেভেসের কাজগুলো, এবং এটাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করা, জেপিজি আকারে সেভ করা, এক্সপোর্ট করা, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। তো এই যে ফাইল মেনু থেকে কাজগুলো আমরা পরবর্তী ক্লাসে আসতেছি। প্রথমে আমরা শুধু হোম স্ক্রিনের মধ্যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু আলোচনা করি। আমি একদম স্লোলি বলতেছি, তাই ভিডিও একটু লম্বা হতে পারে। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট টুল বক্স। এই টুল বক্সের মধ্যে আমাদের সব যন্ত্রপাতিগুলো আছে, এখান থেকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যখন যেটা নিব কাজ করে আবার এটা স্টপ করতে হলে, মানে আমি এখন থামবো, তখন আমাদেরকে প্রথম যেটা আছে এই যে এটাকে বলে সিলেকশন, এখানে এসে ক্লিক দিতে হয়। যে কোনো কাজ শেষে আমাদেরকে সেখানে থামতে হয়। এরপরে এই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলাকে বলে টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আমাদের প্রয়োজন মতো আমরা এখানে স্ক্রিনে রাখবো, যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো আমরা এখান থেকে কেটে দিতে পারি, এখান থেকে আমরা ক্লোজ করে দিব। তো এখান থেকে যদি কোনো একটা জিনিস আমরা ক্লোজ করে দিই, সেই জিনিসগুলো আমরা আবার ফেরত আনতে হলে মেনু বার থেকে আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডো থেকে যেগুলো আমাদের প্রয়োজন, যখন আমার কালারের প্রয়োজন তখন আমি কালার টেমপ্লেট নিয়ে আসবো, যখন আমার লেয়ারের প্রয়োজন তখন আমি লেয়ারের টেমপ্লেট নিয়ে আসবো। তো এইখানে ইলাস্ট্রেটরের মধ্যে লেয়ারের একটা বিষয় আছে, আমরা যদি লেয়ারটা ভালোভাবে বুঝতে পারি তখন আমাদের কাজগুলো অনেক ইজি হবে। সামনে যখন আমি কাজ করব আমি লেয়ার মেনটেন করে করে কাজ করব। অনেকে কাজ করতেই থাকি, ইলাস্ট্রেটরে হয়তো লেয়ার জিনিসটা সামনে নিয়ে আসে না। লেয়ার জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ফটোশপে গুরুত্ব দিলেও কিন্তু সবাই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে গুরুত্ব দেয় না। তো ইলাস্ট্রেটর আমি গুরুত্ব দিয়ে এটা প্রত্যেকটা কাজ আমি পার্ট বাই পার্ট দেখাবো। এরপরে এইগুলো হচ্ছে কালার টেমপ্লেট, যাবতীয় টেমপ্লেটগুলো এখানে আছে, যেগুলো আমাদের প্রয়োজন হবে না সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব, কেটে দিব, আবার নিয়ে আসতে পারবো। তো সবগুলো এখানে ছোটো আকারে মিনিমাইজ করা যায়, বড় ছোট করা যায়, এখান থেকে অন্য জায়গায় নিয়ে নেওয়া যায়। তো উপরে এই যে কোনো টেমপ্লেটের উপরের অংশে ধরে এটাকে আমরা মুভ করতে পারি। এরপরে এখানে যে একটা অপশন বার দেখা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা দেখব যে ম্যাক্সিমাম কম্পিউটারে কাজ করার সময় দেখব যে এটা থাকে না। তো এটা কেন থাকে না? হয়তো আপডেট ভার্সন তারপরেও এটা থাকে না। কেন থাকে না? তার একটা কারণ হচ্ছে এইখানে একটা ওয়ার্ক স্পেস আছে, আমরা কোন ওয়ার্ক স্পেসটা ব্যবহার করতেছি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এটা একদম শেষে থাকলেও জিনিসটা যদি আমরা প্রথমে জেনে নিই তাহলে আমাদের জন্য খুবই উপকার হয়। এখানে প্রথমত দেওয়া আছে এসেনশিয়াল ক্লাসিক, আমরা যেটাতে বর্তমানে আছি।
এটা আমি করে দিছি, এটাতে সাধারণত অটোমেটিক্যালি থাকে না। আমি যদি এখন অটোমেশনে চলে যাই তাহলে আমার পেজের যে প্রিভিউ এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন অটোমেশনভাবে এভাবে থাকে। তো আবার আমরা যদি চলে যাই এসেনশিয়ালস, তাহলে আমার এখানে এই যে অপশন বারটা চলে গেছে উপরে, তাহলে অনেক কিছু চেঞ্জ। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করার সময় দেখি যে এক একটা কম্পিউটারে এক একটা ভার্সনে এই প্রবলেমগুলো দেখি। আমরা যদি এই প্রবলেমগুলো ঠিক করতে হয় এখান থেকে ঠিক করে নিতে হবে। আমরা যদি এসেনশিয়াল ক্লাসিক এটা ইউজ করি তাহলে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে এখানে যেভাবে দেখছি, যেভাবে আমরা শিখছি, হয়তো আমি যেখানে শেখাচ্ছি এটাতে আমার এই হোম পেজটা যেরকম, আপনি যখন আপনার কম্পিউটারে যে কোনো একটা ভার্সন ইনস্টল করবেন দেখবেন যে এটার হোম পেজটা একটু ভিন্ন। যখনই এটা ভিন্ন হবে তখন আপনি আপনার যে ওয়ার্ক স্পেস আছে এটাকে একটু চেঞ্জ করে দেখবেন। এখানে কোনটা দিলে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে দিয়ে নেবেন, এই ওয়ার্ক স্পেসটা একটু দেখে নেবেন। এরপর আমরা যাব আমাদের এই কালার নিয়ে। আমরা একদম জিরো থেকে যেহেতু শিখতেছি, প্রথমে আমাদের কালার শিখতে হবে। কোন কোন কালারের নাম কি, কালারের মিক্স কীভাবে করে, এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। আমি প্রথমে যখন একটা পেজ নিয়েছিলাম তখন যে মোডে ছিলাম সিএমওয়াইকে বলছিলাম না, সিএমওয়াইকে আমি কিভাবে লিখতে হয় প্রত্যেকটা টুলস নিয়ে আমরা আলাদাভাবে ক্লাস করব। আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু লিখে জিনিসটা বোঝাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি সাইন COIN সংক্ষেপে লিখলাম। এরপরে এটাকে আমি কপি করে, যেহেতু 4টা কালার পরিচয় দিতে হবে আমি 4টা এটা কপি করি। এরপরে হচ্ছে M দিয়ে হচ্ছে ম্যাজেন্টা। এরপরে আমি এখানে এসে থামলাম ইয়েলো। এরপর হচ্ছে ব্ল্যাক, আমরা কে দিয়ে এখানে ব্ল্যাক বোঝানো হয় লাস্টের অক্ষরটা। এখন আমরা যদি কালারগুলো বোঝাতে হয় একটা শেপ তৈরি করতে হবে। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল শেপ, একটা শেপের ভিতরে অনেক শেপ আছে, আমরা শুধুমাত্র একটা দিয়ে আপনাদেরকে বোঝাই। একটা কালার আঁকলাম, সেম জিনিসটা আমি চাইলে কপিও করতে পারি অথবা এখানে বারবার আঁকতেও পারি। এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। তো এগুলা কালার কারেকশন করবো আমরা। এখন একটু জুম করে নিই। হ্যাঁ, জুম করার জন্য যে কমান্ডটা আমি শর্টকাটভাবে ব্যবহার করি সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে স্পেস বার দিব। এরপরে আমরা মাউস পয়েন্টারটা একটা প্লাস দেখা যাবে, যে প্লাস। এখন যদি কন্ট্রোল অল্টার স্পেস বার তিনটা একসাথে ধরি তখন কিন্তু মাইনাস হবে, জুম আউট হবে। এটা হচ্ছে শর্টকাট কমান্ড। তো এগুলোর জন্য আরও অনেকগুলো কমান্ড আছে। আমরা এখান থেকে জুম অপশন আছে, এখানে জুম আমরা টুল বক্স থেকে জুমের কাজ করবো। এই যে জুম আউট করার জন্য এখানে এই কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ক্লিক করতে হবে। এগুলো হচ্ছে এখানে কমান্ড। এরপরে আমাদের জুম করার সময় যখন এরকম স্ক্রিনটা অনেক বড় হয়ে যাবে তখন এদিক সেদিক টেনে টেনে দেখতে হবে। তখন আমাদের এখানে হ্যান্ড টুল আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগবে। যদিও বা এটা আমাদের টুল বক্সের একদম শেষে, কিন্তু এই জিনিসটা আমাদের প্রতিনিয়ত লাগতেছে। সেজন্য গুরুত্বপূর্ণ এসেনশিয়াল জিনিসগুলো আমি প্রথমেই তুলে ধরতেছি। তো এটার শর্টকাট হচ্ছে যে কিবোর্ড থেকে স্পেস বার। আমরা যখন স্পেস বারটা ক্লিক দিব তখন এখানে একটা হাতের ছবি আসবে, তখন আমরা এটাকে ক্লিক করে করে ডানে বামে দেখতে পারবো। তো এখন আমরা আসি প্রথমত একটু জুম আউট করে নিই। হ্যাঁ, এখানে এই যে কালার প্লেট, এটা আমাদের প্রয়োজন। আজকে যেহেতু আমরা কালার শিখবো, এই কালার প্লেটটা আমরা নিতে পারি। নর্মালি আমরা এখানে যদি বিভিন্ন কালার করে দিই, এইখানে এই যে একটা সোয়ার্সেস কালার প্লেট আছে, এটা দিয়ে আমরা শর্টকাটভাবে তৈরি করি। এভাবে ক্লিক দিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ক্লিক দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পরিপূর্ণ কালার হচ্ছে না, ওই কালারগুলোর মধ্যে একটু ঝামেলা আছে। কী ঝামেলা আছে সেটা আমরা এখন দেখব। আমরা ম্যাক্সিমাম যে ডিজাইন করব সেই ডিজাইনের মধ্যে একটা কন্ডিশন থাকবে যে এখানে কোন কোন কালার ইউজ করা যাবে। ম্যাক্সিমাম কাজের মধ্যে আমরা বেশিরভাগ করে থাকি 2 কালার, মানে 2টা কালার ব্যবহার করে আমাদের ডিজাইনটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে প্রথমটাতে আসি। প্রথমে আমরা সাইনে ক্লিক করলাম, সাইন কালারের মধ্যে এই যে এখানে সি মানে সাইন, এম মানে ম্যাজেন্ডা, ইয়েলো, এই যে ব্ল্যাক। আমরা সাইন কালারটাকে 100% করে দিলাম আর বাকি সব কিছুকে
জিরো করে দিলাম। তাহলে এই যে কালারটা আসছে এটাকে বলা হয় সাইন কালার। তাহলে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এই যে সাইন হচ্ছে 100%। এই কালারটাকে আমরা সাইন কালার বলে থাকি। এরপরে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। এটার মধ্যে আমরা সব কালারগুলোকে জিরো করে দিব, শুধু ম্যাজেন্টা এই কালারটাকে আমরা 100% দিব, বাকি সব কিছু জিরো থাকবে। এই কালারটাকে আমরা ম্যাজেন্টা কালার বলি। এরপর হচ্ছে এটা ইয়েলো কালার। আমরা জানি সবাই এটা খুবই কমন একটা কালার। সব কিছুকে জিরো করে দিলাম, ইয়েলোটাকে 100% করে দিলাম। ব্ল্যাক, এটা তো আর বলতেই হচ্ছে না, সব কিছুকে জিরো করে দিলাম, ব্ল্যাকটা 100% করে দিলাম। তাইলে এই যে ব্ল্যাক কালারটা। তো এই যে কালারগুলোর বাইরে আমি এটাকে কপি করি। শর্টকাটভাবে কপি করার কমান্ড হচ্ছে অল্টার ধরে এটাকে টান দিলে কপি হয়ে যায়। এই জিনিসগুলো সিরিয়ালে আসবে। তারপরে যেহেতু এটা আমাদের প্রতিনিয়ত করতেই হবে, সেজন্য কিছু কিছু কাজ আমি আগে থেকে দেখে দিচ্ছি। তো এই যে এখান থেকে যদি আমরা সোয়ার্সেস থেকে একটা কালার দিয়ে থাকি, এই যে কালার দিয়ে দিলাম, তাহলে এই যে এটার মধ্যে কয়টা কালার মিক্স হয়েছে এটা আমরা একটু দেখে নিই। এই জিনিসটার মধ্যে যে কালারটা মিক্স হয়েছে, প্রথমত এই যে সাইন হচ্ছে এই 86, এরপরে ম্যাজেন্টা হচ্ছে 17, এরপরে হচ্ছে ইয়েলো 100%, এরপরে ব্ল্যাক থেকে 3%। তাইলে সব মিলিয়ে আমাদের 4টা কালার একটু একটু করে ব্যবহার হয়েছে। তো এটাকে পিওর কালার করতে হলে আমরা যখন কোনো একটা জিনিসকে এই কালারটা বিশেষ করে আমরা যখন ব্যবহার করি, এটা 2 কালারের মধ্যে তৈরি করতে হবে। এই কালারটার মধ্যে ব্ল্যাকের কোনো দরকার নাই, এরপর হচ্ছে ম্যাজেন্টার কোনো দরকার নেই। এই 2টা কালার আমরা যদি সাইন এবং ইয়েলো দুটাকে 100% করে দিই, তাহলে এই কালারটা একদম পিওর কালার। যখন আমরা কোনো একটা জিনিস তৈরি করার পরে প্রিন্ট করতে যাই, প্রিন্টার তখন একটা একটা করে কালার দেয়। যেগুলা প্রফেশনাল প্রিন্টার, এই যে ল্যাব প্রিন্টার, একটা একটা করে প্রিন্ট দিবে। ডিজিটাল ব্যানার প্রিন্ট করতে গেলে বা পোস্টার প্রিন্ট করতে গেলে তো একটা কালার দিবে। তো এখন আমরা যদি সামান্য একটু কালার দিয়ে রাখি, ওইটার জন্য ওই কালারটা পরিপূর্ণ হবে না। তো যত বেশি কালার একটার উপর, মানে আমরা যখন কোনো একটা কালার দিব, প্রথমে এই যে এটা 2 কালারের কাজ, তাহলে প্রথমে একটা কালার যখন দিবে তখন এটার মধ্যে এই কালারটা আসবে। এটার মধ্যে যখন আমরা সাইন কালারটা দিলাম, তাহলে এই কালারটা আসবে। একটার উপর একটা কালার যখন পড়বে, কালার মিক্স করা নিয়ে আমাদের সামনে ক্লাস আছে, যেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তো ওই পার্টে আমরা এই জিনিসটা আরও ভালোভাবে শিখতে পারবো। তো এই যে আমরা যদি এখান থেকে কোনো কালার নিয়ে থাকি, আমরা সাধারণত যেটাকে বলি এটাকে লাল কালার বলি, রেড কালার। তো একটা রেড কালার তৈরি করার জন্য জাস্ট 2টা কালারই প্রয়োজন, কিন্তু এখানে 2টা কালার না, এখানে সব কালার থেকে একটু একটু করে ব্যবহার করছে। তাহলে সব কালার থেকে একটু একটু করে ব্যবহার না করে আমাদের প্রয়োজন হবে যে এখানে রেড কালারের জন্য ইয়েলো এবং ম্যাজেন্টা, এই 2টা 100% করে দিব, বাকি সব কিছু জিরো করে দিব। তাহলে এই যে এটা হচ্ছে একদম পিওর রেড। এখন পিওর রেডটাকে যদি একটু ডিপ করতে চাই, তাহলে আমাকে এখান থেকে একটু সাইন কালার মিক্স করতে হবে। সাইন মিক্স করে দিলে একটু ডিপ হয়ে যাবে, অথবা সাইন মিক্স না করে আমরা ব্ল্যাক থেকে একটু মিক্স করলাম, তাও হয়ে যাচ্ছে। সাইন অথবা ব্ল্যাক যে কোনো একটা মিক্স করলে আমাদের ডিপ কালারটা চলে আসতেছে। তাহলে কালারের যে বিষয়টা, এটা আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা যাব এখানে যে কোনো শেপের মধ্যে কালার যখন আমরা তৈরি করি, এখানে 2টা কালার থাকে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে ফিল কালার, যে এটা হচ্ছে ফিল কালার। আমরা যখন এখান থেকে কালার দিই, যে কোনো একটা ফিল কালার দিলাম, তো এখানে অটোমেটিক্যালি লাইনের একটা কালার হয়, যে এটা হচ্ছে লাইনের কালার। লাইনের কালারটা আমি দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে না, এটাকে আমরা একটু বড় করে দেব। এই যে এখান থেকে এই অপশন বারটা যদি না থাকে, তাহলে আমরা যেই ওয়ার্ক স্পেসটা ব্যবহার করতেছি সেটাতে চলে আসেন, অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে আমি একটু বড় করে দিলাম। এই যে এটাকে বলা হয় লাইন কালার, আউটলাইন। এই আউটলাইনটা নিয়ে অনেক কাজ আছে সামনে। যে কোনো শেপ আমরা যখন তৈরি করব, যেমন আমি এখান থেকে শেপ আঁকলাম, এই যে 2টা কালারই থাকবে। এখানে হয়তো একটা চিকন থাকবে, যার কারণে ভালো করে দেখা যাবে না। প্রিন্ট করলে কিন্তু এটা দেখা যাবে। তো এখানে আমাদের ম্যাক্সিমাম কাজে প্রয়োজন হবে কি, মাঝখানের কালারটা থাকবে, মানে ফিলের কালারটা থাকবে, চারপাশে যে আউটলাইন আছে ওইটা লাগবে না। ওইটাকে অফ করার জন্য আমরা 2টা অপশন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এখান থেকে এই যে জিরো করে দিতে পারি, এই যে নান, অথবা আমি এটাকে আন্ডু করি। আমরা জানি আন্ডু কমান্ড কন্ট্রোল জেড,
অথবা এটাকে এই যে এখানে কালার প্লেট এটা থেকে ব্যবহার করে আমরা এখান থেকে নান করে দিতে পারি। দুইভাবে আমরা আমাদের যে লাইন কালার এটাকে বাদ দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের কালার সম্পর্কে বেসিক ধারণা। আশা করি কালার নিয়ে আমাদের প্রবলেম হবে না। যখন আমরা সামনে কাজ করব কালার নিয়ে, তখন কালার মিক্স করার সময় 2টা কালারের সমন্বয়ে 3টা কালারের সমন্বয়ে যখন কোনো ডিজাইন তৈরি করব তখন আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আমরা সাধারণত নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে দেখি কি এখান থেকে যে কোনো একটা কালারকে ক্লিক করে দিয়ে ফেলি, কিন্তু ওই কালারটাকে একটু ফিল করতে হলে আমাদেরকে এই যে কালারের যে টেমপ্লেট আছে পার্সেন্টেজ আকারে আমরা কাজগুলো করে নিব, তাহলে আমরা একটা পিওরভাবে একটা আউটপুট পাবো। যেটা তাহলে এই যে কালারটার মধ্যে কত পার্সেন্ট আছে, যেমন এটা হচ্ছে 100%, এটাকে আমি দিলাম 50 লিখে দিলাম। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কালার কোড। আমরা যখন সামনে কাজ করব প্রত্যেকটা কালারের একটা কোড নাম্বার আছে, প্রত্যেকটা কালারের একটা কোড নাম্বার আছে। যেমন এই যে কালারটা আমি ব্যবহার করছি এটার একটা কোড নাম্বার আছে, সেটা এই যে কালার প্লেটের নিচে দেখা যাচ্ছে 00A99D, এটা হচ্ছে এই কালারের কোড। আমরা যদি এই কোডটা কপি করলাম, কপি করে আমি যদি এই যে এই কালারের উপরে গেলাম, এই কালারের যে কোড সেটা দেখা যাচ্ছে, আমি ওই কোডের উপরে এটাকে কেটে দিয়ে Ctrl+B দিয়ে বা এখান থেকে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে এই যে কালারটা এখানে চলে গেছে। তাহলে এই যে কালার কোডের মাধ্যমে আমরা যখন কোনো একটা ডিজাইন করব, আমার কোনো একটা কালার খুব ভালো লাগছে, একটা জায়গায় কোনো একটা ডিজাইন দেখছি, ওই ডিজাইনের কালারটা খুব ভালো লাগছে, আমরা ওই কালারটা এখানে ব্যবহার করতে পারবো, ওই কালারের কোডটা আমরা বের করতে পারবো। তো সামনে কালার কোড নিয়ে অনেক ক্লাস হবে। তো আজকে হচ্ছে আমাদের শুধুমাত্র কালার পরিস্থিতি এবং বেসিক হোম পেজের যে পরিস্থিতিগুলো আছে, আমাদের টেমপ্লেটের পরিস্থিতি এবং টুল বক্স নিয়ে পরিস্থিতি। টুল বক্সের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টুল বক্সটা আমরা এক লাইনের মধ্যেও রাখতে পারি, আবার এখান থেকে ডাবল করেও রাখতে পারি। তো এখানে যখন আমরা ডাবল করে রাখি তার নিচে 3টা ডট দেখব, এই ডটগুলোতে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন পাবো যেগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে না, যে টুলসগুলো এখানে দেখা যাচ্ছে না। এবং প্রত্যেকটা টুলসের ভিতরে একাধিক সাব টুল আমরা পাবো। যেমন এই যে টেক্সট আমরা যেখানে লিখতে হয়, এই যে টিতে যদি মাউস চেপে ধরে রাখি, ক্লিক করে এখানে টেক্সটের আন্ডারে যতগুলো টেক্সট টুল আছে এগুলা উপরে নিচে লেখা, পাশাপাশি লেখা, গোলাকার করে লেখা, অনেকগুলা সাব টুল দেখা যাচ্ছে। এভাবে প্রত্যেকটা টুল, যেমন লাইন, এই লাইনের উপর যখন ক্লিক করব, যে লাইনের মধ্যে ARC টুল, বাঁকা টুল, এরপর হচ্ছে স্পাইরাল টুল, এরপর হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, যেটা দিয়ে আমরা টেবল তৈরি করি। তো এরকম অনেকগুলা, একটা টুলের আন্ডারে অনেকগুলা টুলস আমরা দেখব এখানে। তো যখন আমরা এই যে মেনু থেকে এই টুল বক্স থেকে শুরু করব দ্বিতীয় ক্লাসে, তখন প্রত্যেকটা টুলসের ব্যবহার আমরা উদাহরণ সহকারে, প্রত্যেকটা টুলস কোন কোন কাজে ব্যবহার করে সেটা সহকারে আমরা শিখব। তো আজকে আমরা জাস্ট এই টুল বক্স, টেমপ্লেট, হোম স্ক্রিন, ওয়ার্ক স্পেস এবং কালার, আর একটা ফাইল ওপেন করার জন্য কোন কোন ফরম্যাট বা কাস্টমাইজ একটা পেজ সেটআপ নেওয়ার জন্য কি কি নিতে হবে এবং কোন মোড ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো জানলাম। আগামী ক্লাসে আমরা এখানে আমাদের টুল বক্স থেকে একদম সিলেকশন থেকে শুরু করে বাকিগুলো শিখব। তো আজকের মতো ক্লাস শেষ করলাম। আগামী ক্লাসে অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব, সেজন্য মিস করবেন না।